এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনি কি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন? সরুন, উঠুন। আদিলও নড়ল না, আরো গাঢ়ভাবে শরীরটা ছেড়ে দিল শীর্ণ ও নরম সরম দেহের উপর। মাথাটা ঘাড়ে গুজতে চাইলে রোজা ফের কঠিন আপত্তি জানালো। আপত্তির ধার এবারে ধারল না আদিল। ফর্সা মসৃণ ঘাড়ে দ্রুত মুখ ডুবালো। স্বস্তিতে শ্বাস টেনে নিল অনেক। রোজা পানিতে ডুবে যাওয়া অসহায় নাবিকের মতো হাঁসফাঁস করে উঠল, কাঁপলো থরথর করে। আদিল ঘাড়ে নাক ঠোঁট গুজে খোঁচা দাড়ি দিয়ে খসে আওড়ালো, মরবেন না। উঠতে গেলে শ্বাস বন্ধ হতে পারে, তখন না হয় আপনার হাজবেন্ড সিপিআর দিয়ে দেবে। কথাটুকু শেষ করে আদিল মাথা তুলল। রোজার চোখে চেয়ে ঠোঁট ফাঁক করে ইশারা করলো কিভাবে সিপিআর দেবে। রোজা মাথাটা ঘোরালো, দু হাতে ঠেলতে ঠেলতে আর রাগিত কণ্ঠে বলল, নিজেকেই দেন ওসব। একটু ডেমো দেখান, নিজেকে নিজে কিভাবে সিপিআর দেয় দেখি। আই এম এ কুইক লার্নার, এ গুড স্টুডেন্ট মিসেস আদিল। শিখে নেব, আপনি শিখিয়ে দেখেন না একবার। রোজা ঘন ঘন শ্বাস ফেলছে, দাঁত কিরমির করে বলে, জোর জবরদস্তি করছেন। আদিলের মুখ চলে গেল রোজার কানের কাছটায়। ওখানে এলো পাথারে কিছু উষ্ণ চুমুর ঝড় তুলে বলে, করছি। অসভ্য, ওমান। রোজা এই ভারী শরীরের নিচ থেকে সত্যি একটু মুষড়ে উঠল। আদিল নেশাগ্রস্ত ভঙ্গিতে হাসে মিহিসরে, কাঁপে বুক। স্পষ্ট অনুভব করে রোজা, শিউরে ওঠে। পর মুহূর্তেই তার চোয়ালটা ধরল আদিল। দৃষ্টিতে নিজের মোহাচ্ছন্ন দৃষ্টি মিলিয়ে মুখ ছুঁই ছুঁই করে ভাষা গলায় বলে, অসভ্য আমাকে ভালো লাগছে না যেহেতু সভ্য করুন, আমি হতে রাজি। রোজা চোখ রাঙালো, দেখলো আদিলের অচেতন হাব ভাব। নেশায় বোধ হওয়া চোখ মুখে চেয়ে দাঁতে দাঁত পিষে নির্বিকার মুখে বলল, আচ্ছা, উঠে বসেন, তবে শুনুন আমার কথা। আদিল অস্পষ্ট চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো। আর রোজাকে হতবিহব্বল করে ধীরে ধীরে সরে এলো ওর শরীরের উপর থেকে, বসলো পাশেই, বড় বাধ্য। আর রোজা হতবাক, ঢুক গেল। পরনের এলোমেলো নাইটিটা গায়ে ভালোভাবে জড়াতে জড়াতে সতর্ক চোখে চেয়ে বলে, গুড, আর একটু সরে বসুন। আদিল অসন্তুষ্ট ভঙ্গিতে ডান ভ্রু তুলল, তবে কথা শুনল, আর একটু সরে বসলো। রোজা তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে নামলো। জুতোয় পা জোড়া গলিয়ে আদিলের দিকে সতর্ক ভঙ্গিতে চেয়ে থেকে কয়েক কদম পেছালো। দ্রুত ঘুরে ছুটল দরজার দিকে। নবে হাত রেখেছে সে। মুষড়ে দরজাটা খুলে বেরোবে এমন সময় মনে হলো ঝড় বয়ে গেল সেকেন্ডের জন্য। আদিল হাওয়ার ব্যাগে সে কোলে তুলে নিয়েছে। মৃদু শব্দ করে হাসতে হাসতে নরম বিছানায় ছড়ল শরীরটা। গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো আবারও, আওড়ালো মুগ্ধ গলায়, আপনার জন্য এমন অসভ্য আদিলই পারফেক্ট, মিসেস মির্জা। রোজা তটস্থ, ভীত সন্ত্রস্ত। জান চলে যাবে এমন ভঙ্গিতে যখন চোখ মুখ শক্ত করে বুঝে রাখলো, বুঝলো ওর উপরে থাকা শরীরটা আর নড়ছে না। রোজা চোখ মেলে তাকালো, মাথাটা ঘুরে তাকাতেই দেখলো আদিলের চোখ বোঝা, সম্ভবত জ্ঞান নেই। রোজা স্বস্তির শ্বাস ফেললো, ধীরে ঠেলে তার উপর থেকে সরালো। জখমিত হাতটা রোজার চোখের সামনে, কাজটা আর নেই, ক্ষতর মধ্যে বেরিয়ে এসেছে, তাজা রক্ত বেরিয়েছে সামান্য। ও বিছানা থেকে নেমে সোজা চলে যেতে চাইলো, কিন্তু কেন যেন পারল না। দরজার কাছে সে পুনরায় ফিরে তাকালো। রক্তাক্ত হাতটা ওর চোখে লাগছে। দাঁতে দাঁত পিষে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে পুনরায় ফিরে এলো। রুমের চতুর্দিকে তাকালো, টি টেবিলের উপর মেডিকেল বক্স পড়ে আছে। রোজা ওটা হাতে নিল, এসে বসলো বিছানায়। অসন্তুষ্ট চোখে তাকালো অজ্ঞান হওয়া আদিলের মুখের দিকে। অনিচ্ছুক ভঙ্গিতে ঘা পরিষ্কার করলো অ্যান্টিসেপটিক দিয়ে। ক্ষতের উপর গজ প্যাড দিয়ে ব্যান্ডেজ করে হাফ ছাড়লো যেন। মেডিকেল বক্স ওভাবে এলোমেলো ভঙ্গিতে রেখে পালালো। ওখানে আর এক সেকেন্ডে থাকার সাহস সঞ্চয় করতে পারল না। গা ছমছমে নীরবতা বয়ে যাচ্ছে। শান্ত অ্যালেন স্বপন দাঁড়িয়ে আছে সোফার সামনে, আর চোখে দেখছে বসের স্বাভাবিক চোখ মুখ।
তাদের বস অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে চেয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে। অন্য হাতে ভীষণ অবহেলার সাথে জ্বলন্ত সিগারেট ধরে রেখেছে। এ যাত্রায় সিগারেট ঠুটে পিষে বলল গম্ভীর কণ্ঠে, খোঁজ লাগা, লোক লাগা, একটা টাচও যেন না লাগে তালুকদার বাড়ির কারো ওপর। ওরা দ্রুত বলে, ইয়েস বস। ইশারায় ওরা সব বেরিয়ে গেল। গোমত বাধ্য হয়ে ঘরে শুধুই এলোমেলো ঘন ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ ভাসল। একজোড়া গাঢ় চোখের দৃষ্টি পড়ে রইল নিজের ব্যান্ডেজ করা হাতটিতেই। অনেকটা সময় পেরোলো, ভাসলো ফিসফিস করে বলা কথাগুলো। তুমি যেদিন থেকে আমায় ভালোবাসবে ওদিন থেকে এই পৃথিবীতে শ্বাস নেওয়া সবচেয়ে সুখী মানুষ হবে এই আদিল মির্জা। সওদাগর সাহেব, আপনি জানেন কি আছে চৌধুরীর পেছনে এখন? শোভান চৌধুরী তো চিরতের চোখ বুঝছে। ওর পোলাগান এখনও দুধের শিশু। এমন হাড্ডাহাড্ডি লড়াই আপনার সাথে কেমনে লড়তেছে এখন বোঝেন নাই? আলমগীর সদাগরের চোখ মুখ মুহূর্তে সচেতন হয়। চোখেতেই তাকায় প্রশ্নাত্মক দৃষ্টিতে। বিপরীতে রেওয়াজ পুকুরের জলের মতো শান্ত। হাতের মদের গ্লাসটা সানন্দে নাড়াতে নাড়াতে বলেন, আপনার এক্স মেয়ে জামাই আদিল্লল মির্জা আদিল আছে পেছনে। আলমগীর সদাগরের চোখে মুখে এক মুহূর্তের জন্য তীব্র অবিশ্বাসের ছাপ দেখা গেলেও পর মুহূর্তে তিনি আটকে বলেন, কোনোভাবে কি জানতে পেরেছো? রেওয়াজ ভেতরে বিরক্ত হয়ে পুরোটার এমন বলতা মস্তিষ্কের জন্য। নিজের স্বার্থের জন্য বিরক্তি লুকিয়ে রাখে ভীষণ যত্নের সাথে খোলামেলা আলোচনা চালিয়ে যায়। নাদিমকে ধরছে না? কি মনে হয় কিছু খুঁজে পায় নাই? ওর তো শকুনের নাক। ওর বিপক্ষে গিয়ে কেউ আজ পর্যন্ত টিকছে? আলমগীর সদাগরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। নাদিমকে তো সোজা অর্ডার আমার লোকেরা দেয় নাই। এখন এখানে অনেক হাত আছে, আমি ঢুকাইছি তাহলে। রেওয়াজ নিজেও কিছুটা বিচলিত। আশ্চর্য বটে। তা তো আমিও বুঝতে পারছি না। ওর যদি কিছু খোঁজ না পায় তাহলে হঠাৎ আপনার পেছনে লাগলো কেন? সাথে আইনমন্ত্রী লাগাইয়া দিয়েছে কোর্টের পজিটিভিটি, কিন্তু ওদের দখলে একটা কানা করেও মনে হয় না আপনার কপালে জুটবো। যদগর সাহেব, পরিস্থিতি হাতের বাইরে। আদিল যদি আমাদের ধারণা মধ্যে সত্যি জেনে যায় ওর জানের টুকরো মায়ার আক্রমণের পেছনে আমরা আছি, খেল পুরাই খতম। আলমগীর সাহেবের প্রেসার বেড়ে যাচ্ছে বোধ হয়। বুকের ওঠানামার গতি অস্বাভাবিক আর দ্রুত। তিনি হাঁপে তেশ করে ওঠেন। এখন হাত গুটিয়ে বসে থাকা তো যাইবে না রোয়াজ, জানা লাগবে তো। কি করবো বুদ্ধি দাও। আমার কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে, এই কোম্পানি আমার লাগবেই লাগুক। রেওয়াজ গ্লাসে চুমুক বসালো। সিলভার রঙের পাওয়ার গ্লাসে ঢাকা চোখ দুটোর দৃষ্টি গভীর হলো। আওড়ালো, খবরে জানলাম বিয়া করছে আদিল মির্জা। সাধারণত মনে হইতেছে না। লাভসাবের ব্যাপার আছে এখানে। বইয়ের হেভি টাইট সিকিউরিটির ভেতর তো রাখাই, সাথে শ্বশুরবাড়ির উপর লোক পাঠাইছিলাম ওর বডিগার্ড চতুর্দিকে। কিছু বুঝছেন? আলমগীর সাহেব খানিকটা অবিশ্বাস নিয়েই বললেন, দুদিনের এক মাইয়ার জন্য রিস্ক নিব? আদিল মির্জা ওরে চেনো তুমি? আমার মাইয়ারে তো দিয়েছিলাম ওর সাথে বিয়া। ভাবছিলাম মাইয়ারে দিয়া বাঁধতে পারমু আমার সাথে। রিনার প্রতি যদি ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকতো তাহলে ওরে আমি টাইনা ধরতাম কসম। অথচ এত বছরের একটা বন্ধন থেকে যখন রিনারে আনলাম, চোখের পলকও ফেলে নাই হালার পুঁতে। আটকানোর কোনো চেষ্টাও তো নাই। উল্টো রিনার দ্বিতীয় বিয়েতে আমার জন্য পাঠাইছে ইতালির সিগারেট। থুক। ভদ্রলোকের মুখ তেতো হয়ে এলো। বিড়বিড় করলেন বাকিটা। দেখা যাইব আমার সময়, পরিশ্রমের টাকা সব নষ্ট। রেওয়াজ ভাবুকভাবে মাথা তুলালো। ভীষণ দৃঢ়ভাবে বলল, কাহিনী আছে এখনও সওদাগর সাহেব। আমার অনুমান সত্যি হওয়ার সম্ভাবনা দারুণ। আদিল মির্জার গুরুত্বর ইউকনেস আছে ওর বর্তমান বইয়ের ওপর। ধারণার বাইরেও হতে পারে। কোনো পর্যায়ে গেলে ও ওর বইয়ের পাশাপাশি বইয়ের বাপের বাড়িতে গার্ড রাখে, তাও অবলা যেই সেই গার্ড না, ওর ডেনের গার্ড, ওর পার্সোনাল গার্ড সব। আলমগীর সাহেবের চোখ তীক্ষ্ণ হয়।
থমথমে ওই মুখে চেয়ে রেওয়াজ গলা নামিয়ে বলে ফিসফিস করে। একটা রিস্ক নেবেন না সওদাগর সাহেব। হারালে টলাইতে পারলে চৌধুরীরে সাল সামলানো সহজ হয়ে যাব। আলমগীর সাহেব ভাবুক মাথা দুলিয়ে কোনো রকমে আওড়ালেন। সময় দাও, আমি ভাবি। তাহলে আসি, আমাকে জানিয়েন, দেরি করা যাইব না কিন্তু। গম্ভীর মুখে শুধু মাথা দুলালেন আলমগীর সাহেব। আর আওয়াজ ব্রিফকেস হাতে বেরিয়ে গেল। টি টেবিলের উপরে রাখা দামি গ্লাসের ভেতরটা মদে ভর্তি ছিল। ওটা ওভাবেই তুলে ছুঁড়ে মারলেন তিনি। গ্লাসটা স্পর্শ করেছে আকাশি রঙের টি টেবিল। মুহূর্তে দুটো মিলেমিশে ভাঙচুরের শব্দে গোটা লিভিং রুম ভরে উঠল। এতে বিন্দুমাত্র কাঁপল না আলমগীর সওদাগরের পাশে দাঁড়ানো নৈবত্যের শরীর, পড়ল না চোখের পাপড়ি। ওর গম্ভীর মুখ একই রকম রইল বসের তীব্র ক্রোধের সামনে। আলমগীর সাহেব রেগে মেগে অস্থির ভঙ্গিতে পায়চারি করে যাচ্ছেন। কণ্ঠ থেকে ঝরে পড়ছে আগুনের ফুলকি। একটা অবাধ্য পয়দা করেছি, কাজের কাজ কিছু হয় নাই। কত টাকা খরচ করেছি এই আজাদ কুজাত মায়ের পেছনে। হ্যাঁ, ওর আইডিয়া আছে কত টাকা ইনভেস্টমেন্ট এখানে যুক্ত। ওয়ে এখন প্রেমের ভণ্ডামির দোহাই আমারে। ওর মায়ের মতো ওরে আমি মাটির তলে গাইরা ফেলমু। বান্দির বাচ্চা চেনে আমারে। বারবার করে বলেছি আজকে ওর থাকা লাগবে। কোটি কোটি টাকা সম্পত্তি। ওই বান্দির পুতলে তো এক কানাও ছাড়তে নারাজ। এতগুলো বছরে অপেক্ষা করছি কি খালি থালা হাতে ফেরার জন্য। আলমগীর সাহেব থামলেন, হুঙ্কার তুলে আদেশ ছুড়লেন নৈবদ্যের। লাগলে ওর হাত পা বাইন্দা আমার কাছে নিয়ে আয়। আমার শত্রু আমার জানের পেছনে লাগা কুত্তার জন্য ও কাঁদে। আমার বিক্ষোভে যাই, অবাধ্য হয়, ওরে আমি মেরে ফেলবো। নৈবদ্য বাধ্যভাবেই মাথা দুলায়। ওর পাশে দাঁড়ানো শাহাদাত সামান্য অসন্তুষ্ট হয়। বছর ধরে বস নৈবেদ্যকে অতি মাত্রায় লাই দিচ্ছে, যা ওর পছন্দ হচ্ছে না। বডিগার্ডসদের মধ্যেও শাহাদাত আলমগীর সওদাগরের কাছের, নিজের পালিত। নৈবেদ্য আউটসাইডার। একটা আউটসাইডারকে এত ভরসা করা কি ঠিক? পর মুহূর্তেই দীর্ঘশ্বাস ফেলল। ভরসা করবে না এবার কেন? সেবার নৈবেদ্য নিজে বুক পেতে গুলি খেয়েছিল আলমগীর সওদাগরের জন্য। এরপর থেকেই অন্ধবিশ্বাস করেন আলমগীর সওদাগর। অথচ শাহাদাত পারে না কেন যেন পুরোপুরি বিশ্বাস করতে। একটা খচখচে সন্দেহ থেকে যায়। আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের মতো ধোঁয়াটে সেই স্মৃতি। আবছা আবছা তবে সুখের চাদরে জড়ানো তুলোর মতো নরম। বিশাল লিভিং রুমের সোফায় খুব সুন্দরী একজন নারী বসে আছেন। পরনে সিল্কের দামি শাড়ি, কালো ভীষণ বড় চুলগুলোতে পরিপাটি এক খোপা করা। কি সুন্দর সেই নারীর চোখ মুখ, গায়ের রং। হাসলে মনে হয় পদ্ম ফুল ফুটেছে। নিপুণ দৃষ্টিতে চেয়ে যখন কথা বলল, কি নরম শোনালো। মন চাইল শুনিয়ে যেতে। বাবা, এই যে আমার লক্ষ্মী বাবাটা, শোনো বাবাটা আমার দুষ্টু বাবার মতন মোটেও দুষ্ট হবে না কেমন? খুব খারাপ লোক সে, ভীষণ খারাপ। তার মতো হওয়া যাবে না কিন্তু। আপনি পড়াশোনা করেন, সৎ হবেন, মানুষের মতো মানুষ হবেন, জীবনে চমৎকার কিছু হবেন, আপনার নানার মতো। জানেন তো আপনার নানাকে সৎ সাহসী যোদ্ধা, সে অমন হবেন, বুঝেছেন? খিলখিলে হেসে উঠল সামনে দাঁড়ানো হাফ প্যান্ট পরা সুন্দর দেখতে ছেলেটা। ছেলেটার চেহারায় সে নারীর চোখ মুখের প্রতিচ্ছবি আছে। ছেলেটা হেসে লুটোপুটি খেলো নারীর কোলের ভেতরে। সেই হাসির শব্দে রাঙিয়ে উঠল মির্জা বাড়ির দেয়াল। দেয়ালে দেয়ালে ভেসে বেড়ালো, সাথে হাসলো সেই সুন্দর দেখতে নারীটিও। মুখ নামিয়ে সন্তানের মুখে চুমুক ঝড় তুলল। তখনই দুয়ার থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ, যে কণ্ঠে একরকম অদেখা শক্তি আছে, আছে গাম্ভীর্যের প্রভাব। তারপরেও কেমন অসহায় শোনালো এক মুহূর্তে। গুন্নাহার, এই কিন্তু ঠিক হচ্ছে না। দিস ইজ মাই সান, ওই ওসমান মির্জার ছেলে। দেয়ালের বিশাল ঘড়ির কাঁটা ঘুরছে 3:19। ঘরটা খুঁটখুটে অন্ধকার, নিষ্প্রাণ। সোফার হাতলে মাথা এলিয়ে দেওয়া আদিলের চোখ জোড়া বন্ধ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বুকের ওঠানামার গতি দ্রুত, অস্বাভাবিক। ঘরের ভেতর থাকা তার চোখ জোড়া বন্ধ থেকেও অনবরত নড়ছে। চোখের কুণ্ডে গড়ালো এক ফোঁটা চোখের জল। ঠোঁট নড়তে যাচ্ছে, তবে পুরোপুরি নড়ছে না। নীরবতা ভাঙল অনেকটা সময় পর। একটি শব্দের ডাক
ভেসে বেড়ালো ঘরের দেয়ালে দেয়ালে। মা মা মা। দরজায় টোকা পড়ল তখনই। একের পরে এক শান্ত ডাকলো। বস। আদিলের ঘোর ভাঙে, চায় অস্পষ্ট, ভাষা চোখে। ইতিমধ্যে প্রবেশ করেছে শান্ত। ঘরের বাতি জ্বালিয়েছে। বসের এমন অবস্থা দেখে ও অবাক হয় না, তবে ভীষণ দ্রুততার সাথে এক গ্লাস পানি এনে রাখে সামনে। আদিলের ঘোর কেটেছে। এক ফোঁটা চোখের জলের দাগ তখনও বিদ্যমান। চোখে মুখে সে অসহায়ত্বের ছিটে ফোঁটা আর নেই। বরাবরের মতোই নির্বিকার, চূড়ান্ত গম্ভীর। পানির বদলে এক গ্লাস মদ ঢেলে গিলে ফেললো একটানে। গ্লাসটা শব্দ করে রেখে ব্যান্ডেজ করা হাতে একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, এসেছে? অ্যালেন এসে দাঁড়িয়েছে শান্তর পাশে। বলে, বাংলাতে। আদিল উঠে দাঁড়ালো। তার উদম পেশিবহুল শরীর ঘামে চিকচিক করছে। এক একটা মাংসপেশি ফুলে ফেপে উঠছে। সতেজ হয়ে আছে কাঁধের বাজ পাখিটা। কিরুক্ষ সতেজ আর কালো দেখালো ওটাকে। হিংস্রতাকে আরো গাঢ়ভাবে সম্বোধন জানালো যেন। আদিল হাতে তুলে নিল পিস্তলটা, প্যান্টের পেছনে ঢুকালো ওটাকে। বেলটা যেটা ফ্লোরে ছুঁড়ে মেরেছিল ওটা তুলে হাঁটা ধরলো। অ্যালেনও পিছু পিছু বেরোচ্ছে। শান্ত দ্রুত একটা শার্ট নিয়ে বসের পেছনে ছুটল। পুরো বাড়ি নীরব। আদিলের পাজরা থামলো দোতলায় এসে। তখনও পাকাপোক্ত হাতটা বেল্ট পাচ্ছে। ওভাবে এগিয়ে এলো হৃদের রুমের সামনে। ঠেলা দিয়ে বুঝলো ডোর লকড। আদিল হাত বাড়াতেই অ্যালেন চাবিটা দিল। আদিল দরজা খুলে নিঃশব্দে ঢুকলো ভেতরে। ব্যাডের পাশের নাইট ল্যাম্পের মৃদু আলোয় স্পষ্ট রোজার মুখ। মিষ্টি ঘুমে আবদ্ধ। ওর বুকে বিড়াল ছাড়ার মতো লেপ্টে আছে হৃদি। আদিল কয়েক কদম এগিয়ে গেল, এসে দাঁড়ালো ওর সামনে। তার ছায়ায় ঢেকে গেল রোজার উজ্জ্বল মুখ। আদিল ঝুঁকলো, নির্নিমেষ দেখলো রোজার ঘুমিত চোখ মুখ। মুখ নামালো, ঠোঁট ডোবালো রোজার নরম গালে। এতে মেয়েটা নড়ে উঠল, গুঙালো। আদিল তাকায় মেয়ের দিকে। মেয়ের কপালে ঠোঁট ছুঁয়ে অবশেষে বেরিয়ে আসে। আর ফিরে তাকালো না। শান্ত এগিয়ে দিল কালো রঙের শার্টটা। আদিল হাঁটতে হাঁটতেই শার্টটা গায়ে জড়াচ্ছে। থেমে থেমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। বিপরীতে শুনছেও শান্তর অনুমান। ইতিমধ্যে গাড়ির দরজা খুলে ধরেছে স্বপন। আদিল উঠে বসলো। সামনে বসলো শান্ত, অ্যালেন। 6টা গাড়ি এই অন্ধকারে বেরিয়ে এলো মির্জা বাড়ি ছেড়ে। নীরব শুনশান ভেজা রাস্তা জুড়ে 6টা গাড়ির আধিপত্য চড়ল। দ্রুত গতিতে ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে। যখন গন্তব্যে এসে থামলো, ততক্ষণে মৃদু আলো ফুটতে শুরু করেছে পৃথিবীর বুকে। পিনপত নীরবতায় ঢেকে থাকা এই বাংলোটা আড়াল আচ্ছায় জড়ানো। দরজা খুলে ধরতেই আদিল গাড়ি থেকে বেরিয়ে এলো, সোজা ঢুকলো ভেতরে। বাংলোর ভেতরটা অনেকটা গোডাউনের মতো। পদে পদে রহস্যের বেড়াজাল। বাংলোর বেশ ভেতরে একটা পুরনো দেয়াল, অথচ ওটা ঠেলতেই দরজার মতো খুলে গেল। প্রবেশ করে আদিল, পেছনে শান্ত আর অ্যালেনও। মধ্যে একটা বড় বোর্ড পাতা। বোর্ডের মধ্যে মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে যাকে, সে নাদিম। চোখ মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। উলঙ্গ শরীরে সহস্র ক্ষত। ক্ষত বিক্ষত শরীরের দিকে আদিল তাকালো না। শোনার প্রয়োজন বোধ করলো না দুর্বল গলায় বলতে চাওয়া নাদিমের একটা কথা। আদিল সোজা এসে বসলো কালো লেদারের সোফাটায়। একটা সিগারেট ধরাতে ধরাতে তাকালো বোর্ডের পাশে দাঁড়ানো শরীরের উপর। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকা লোকটা যন্ত্রের মতো নড়ল। খুলল মুখের মাস্ক, সাদা নকল চুল। যাকে দেখে থমকালো নাদিমের রক্তাক্ত চোখ। বোবার মতো ও শব্দ করতে চাইল। নিজেকে ছদ্মবেশে সাজিয়ে রাখা লোকটার চোখ মুখ তখনও নামানো। সোজা এসে দাঁড়ালো আদিলের সামনে। হাঁটু ভেঙে বসলো, ডাকলো, বস। আদিলের চোখ মুখে তৃপ্তির ছোঁয়া। সহসা সাব্বাসের তাগিদে চাপড়ে দেয় লোকটার কাঁধ। গর্ব নিয়ে বলে, মাই বয়, ইউ ডিড অ্যান এক্সেলেন্ট জব। প্রাউড অফ ইউ, মাই টাইগার। লোকটা মাথা তুলল। চোখে মুখে দৃঢ়তা, শ্রদ্ধা, একরকমের ভক্তি। আদিল ডাকলো, নৈবদ্য। নৈবত্যের চোখ মুখ শক্ত। জি বস, আদেশ করুন। সূর্যের প্রথম কিরণ জানালার কাছে ঝিলমিল করছিল তখনও। সোনালি রঙের পর্দা উঠছে হালকা বাতাসের স্পর্শে। কিরণের শেষ সোজা ছুঁয়েছে হৃদের চোখ মুখ।
বাচ্চাটা তখনই আরো গভীর করে মিশলো রোজার শরীরের সাথে। মাথাটা গুজে দিল রোজার বুকের ভেতর। অস্পষ্ট কিছু শব্দ করে বোঝালো ভারী বিরক্ত। এই সূর্যের স্পর্শ ওকে বিরক্ত করছে। রোজা হাত বাড়ালো, হাতের ছায়া ফেলে সূর্যের কিরণ থেকে আড়াল করলো মিষ্টি বাচ্চা মুখখানি। এতে বাচ্চাটা সন্তুষ্ট, স্বস্তিতে নাক মুখ দিয়ে এমন শব্দ করলো যে মুহূর্তে ওর গা কাটা দিয়ে ওঠে। মনে পড়ে গতকাল রাতের ঘটনা। আদিল তো এভাবেই অদ্ভুত শব্দ করেছিল ওর কোলের ভেতর মিশে গিয়ে। সাথে সাথে মেয়েটা দুপাশে মাথা নাড়িয়ে অবাধ্য ভাবনাগুলো সরিয়ে ফেলল। ঘড়ির কাঁটা ঘুরছে 6টায়। রিদিকে আর ডাকতে ইচ্ছে করলো না রোজার। ওকে সাবধানে বুক থেকে সরিয়ে উঠতে চাইলেই রিদির ঘুম ভেঙে যায়। ভাষা ভাষা ধূসরঙা চোখে অসন্তুষ্টি। মম, রোজা মুখ নামিয়ে ঠোঁট ছোয়ালো কপালে। ঘুমাও তুমি মা, আমি ওয়াশরুম হয়ে আসছি। রিদি ঘুম ঘুম চোখে বোকার মতো হেসে রোজাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আওড়ায়। আমিও যাবো ওয়াশরুমে। রোজা ওকে কুলে নিয়েই ওয়াশরুমে এলো। দুজন একসাথেই দাঁত ব্রাশ করলো, হাত মুখ ধুলো। পরিশেষে রিদিকে তৈরি করে নেমে এলো নিচে ব্রেকফাস্ট করতে। খেয়াল করলো বাড়িতে আদিল মির্জা নেই, নেই তার কাছের বডিগার্ডস। আগত্যা ভীষণ আরামের সাথেই রিদিকে নিয়ে খেতে বসলো। নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। ও সময় রিদি খেতে খেতে ছোট ছোট চোখ করে আদুরে ভঙ্গিতে প্রশ্ন করলো, ড্যাড কোথায় মম? রোজার হাত থামলো, তাকালো মরিয়ম বেগমের দিকে। ভদ্রমহিলা খাবার পরিবেশন করতে ব্যস্ত। তাকালেনও না। রোজা কিভাবে জানবে না ওই জলদস্যু কোথায়? গতকাল ওকে কি জ্বালানোটাই না জ্বালিয়েছে, অথচ অসুপ্ত আর বাচ্চাটাকে বোঝানো যাবে না। অগত্যা অসহায় লোকে বলে, কাজে বেরিয়েছে, দ্রুত ফিরবে। হৃদি উচ্ছ্বাস নিয়ে বলে, কে কল করো ড্যাডকে, আমরা কথা বলবো। রোজার মুখ কুচকে আসতে চাইলো। ও তো মোটেও কথা বলতে চায় না, একদমই না। আগত্যা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে সারাটা সকাল জুড়ে। দুপুরের দিকে একটা শপের ম্যানেজার এলো শপিং বুকলেট নিয়ে। রোজার ইচ্ছে করলো পুরো শপের জিনিসপত্র কিনে জলদস্যুর টাকার পাহাড় কমাতে, কিন্তু তা করতে ওর বিবেকে বাঁধল। ও তো আর অমানবিক না। বিকেলের নরম আলো ধীরে ধীরে মিশছে মির্জা বাড়ির গায়ে। থোর তিতানের ঘেউ ঘেউ শব্দে পাখিরা দল বল বেঁধে উড়ে পালানোর শব্দ ভেসে বেড়াচ্ছে। ড্রাইভওয়ে রাস্তা দখল করে রেখেছে 6টা কালো রঙের গাড়ি। সবগুলো মাত্রই প্রবেশ করেছে। আদিল মাত্রই বেরিয়ে এসে দাঁড়িয়েছিল বাড়ির সামনে। থোর তিতান তার দুপাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, তবে এখন ছিটকে সরে গেছে। গার্ডেনার ইলিয়াস উদ্দিন চাচাও যন্ত্রের মতো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছেন। সবগুলো বডিগার্ড বাগান জুড়ে থমকে আছে। ওদের গলায় শ্বাস আটকে আছে। শান্ত হতবাক চোখে তাকিয়ে আছে আদিলের দিকে, যার গা বেয়ে জল গড়িয়ে পড়ছে। উপর থেকে ফেলা পানি তখনও ঝর্ণার মতো আদিলের গায়ের উপরেই পড়ছে। দোতলায় দাঁড়ানো রোজা থতমত খেলো। মরিয়ম বেগমের দু পা এমনভাবে কাঁপছে যে ভদ্রমহিলা হাঁটু করে বসে পড়েন। সকলের এমন হতভম্ব অবস্থা দেখে রোজা অনুশোচনায় ভুগলো। মরিয়ম বেগম পানি নিয়ে এসেছিল বারান্দার টবগুলোতে পানি দিতে। রোজা পাশে দাঁড়িয়ে দেখছিল। তখনই দেখতে পেল সারাদিন পরে আদিলকে ফিরতে দলবল নিয়ে। একদম হাতের নিচে থাকায় শয়তান ধরল ওকে। অমনি মরিয়ম বেগমের হাত কাত করে সবটা পানি আদিলের উপরে ঢেলে দিয়েছে। আদিল তখন মাথা তুলে তাকিয়েছে দোতলায়। রোজার মুখে পড়েছে মিঠা রোদ্দুরের ঝলক, ঝলমল করছে। রোজা দুর্বল হেসে কোনো রকমের সাফাই গাওয়ার সুরে গলা উঁচে বলে, হাত ফসকে পড়ে। ও কথা শেষ করতে পারেনি আদিল আদেশ ছুড়ে, শান্ত, স্যুট নিয়ে আয়। শান্ত তখনই ভেতরে প্রবেশ করলো ছটপট। রোজা আটকে রাখা শ্বাস ফেলল, স্বস্তিতে চোখ বুঝল। যাক, কিছু বলেনি। জলদস্যুর এমন চেহারা দেখে ওর গলাটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছিল। দ্রুত সরে এলো ওখান থেকে। দেখলো না আদিলের বড় কদমে বাড়িতে ঢোকার দৃশ্য। রোজা এসে বসলো বিছানার এক কোণে। হৃদের কাপড় চোপড়গুলো ভাঁজ করতে শুরু করলো। মেয়েটা লিভিং রুমে কার্টুন দেখছে। কাপড় ভাঁজ করে রোজা নামবে তখনই অল্প খোলা দরজাটা ভীষণ শব্দ করে মেলা হলো। ধরফরে ওঠে রোজা। দরজার দিকে তাকাতেই ওর গলা শুকে আসে।
আদিল ইতিমধ্যেই দরজাটা লক করেছে। তার ভেজা চুলগুলো কপালে মিশে আছে, পেটানো শরীরে লেপ্টে আছে ভেজা শার্টটা, হাতে ছাই রঙের 3 পিস স্যুট। রোজা হতবিহ্বল ভঙ্গিতে বলে, কি করছেন? আদিল প্রত্যুত্তরে কিছু বলল না, তবে বাতাসের গতিতে এলো রোজার সামনে। এক হাতে সোজা সাপটা শার্ট খুলতে শুরু করলো। এতে বেচারি হতবিহ্বল, কথা নেই বার্তা নেই। এই লোক শুধু উলঙ্গ হতে চায় কেন? মাথাটা ঘুরিয়ে ও এলোমেলো ভাবে আওড়ালো, আপনি পাগল? আপনার সমস্যাটা কি? আদিলের কাট কাট জবাব। আই এম চেঞ্জিং। কিংকর্ত বিমরা রোজা বড় করে তাকাতেই আদিল পুনরায় বলে, ইন ফ্রন্ট অফ ইউ। সুযোগে আপনি ভালো মতন আপনার ভবিষ্যৎ দেখে নিতে পারেন, মিসেস আদিল। রোজা আতঙ্কে বাকরুদ্ধ ও দ্রুত সরে যেতে চাইলেও পারল না। আদিল ওকে বিছানা আর দেয়ালের সাথে এক কোণে করে আটকে রেখে ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলেছে কোথাও একটা। এরপর ছুঁয়েছে প্যান্ট খুলতে দেখে রোজার মুখ নীল হয়ে এলো, দ্রুত ঘুরে গেল। আদিল অবশ্য ওকে খাটায় না, সে ওখানে রোজার সামনে দাঁড়িয়ে প্যান্ট খুলে নতুন স্যুটটা অনেকটা সময় নিয়ে পরে এক এক করে। আর রোজা পুরোটা সময়ে বিড়ালের মতো চোখ মুখ বুজে লিপটেছিল দেয়ালের সাথে। ও কল্পনায় আনতে পারে না একটা পুরুষ মানুষ এতটা বেলাহাজও হতে পারে। স্যুট পরিবর্তন করে আদিল অবশ্য দাঁড়ায়নি, বেরিয়ে গিয়েছে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল, ওর দম বন্ধ হয়ে আসছিল প্রায়। তাকালো দরজার দিকে, এরপর ফ্লোরে। সবকিছু ফ্লোরে ফেলে গিয়েছে। রোজা সবে হাত দিল না, চোখ মুখ কালো করে থাকলো। নিচ থেকে তখন হৃদির ডাক পড়েছে, আওয়াজ করে সামনে ডাকছে। রোজা অবশেষে বেরোলো। করিডোরে দাঁড়াতে দেখলো হৃদির কোলে আদিল দাঁড়িয়ে আছে বডিগার্ডদের মধ্যে। শান্ত তখন অপ্রস্তুতভাবে মুখ খুলছে আর বন্ধ করছে। আদিল অবাক, আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কি বলবি? অ্যালেন স্বপন ক্লান্ত ধ্রুব সবগুলো ঠুটে ঠুট টিপে রেখেছে, চোখে মুখে রহস্য। শান্ত তুতলাই। বসাই, আদিল ভ্রু তুলে। ইউ? আমি বিয়ে করতে চাচ্ছি। আদিল থমকালো, পর মুহূর্তে বাম হাত রাখলো শান্তর কাঁধে, আশ্বস্ত করে বলল, তা তো জানি। শান্ত তখনও মিনমিন করে যাচ্ছে। বস মানে? হুম। শান্ত চোখ মুখ খিচে চোখ জোড়া শক্ত করে বন্ধ করে উচ্চ কণ্ঠে অনুরোধের সুরে বলে, বস, আমাদের গ্রামে আমার বিয়ে খেতে আসুন প্লিজ। পিনপত নীরবতা বইল খানিকক্ষণের। শান্ত শ্বাস বন্ধ করে আছে। বাকিদেরও একই অবস্থা। নীরবতা ভাঙে আদিলের সংক্ষিপ্ত জবাবে, তোর বিয়ে আর আমি থাকবো না? শান্ত চমকে ওঠে। দ্রুত যখন মাথা তুলে তাকায় দেখতে পায় বসের শান্ত দৃষ্টি। আনন্দে চিৎকার করে উঠে এলেন, দু হাতে জাপটে ধরে পেছন থেকে শান্তর কাঁধ। চাচাই। বস যাচ্ছে। শান্ত তখনও অবিশ্বাস নিয়ে চেয়ে আছে। যখন মস্তিষ্ক কাজ করে উদ্দেশ্যে হারা হয়ে পড়ে, আনন্দে ভেসে যায় ভেতরটা। ততক্ষণে লিভিং রুম জুড়ে একটা উচ্ছ্বাস বয়ে গেছে। সবার হই হুল্লোড় দেখে নিজের অজান্তে রোজার ঠোঁটের কোণ প্রসারিত হয়। শান্ত ততক্ষণে বসের চারিপাশে ঘুরে একটা এলোমেলো ডান্সের স্টেপ দিতে দিতে গলা তুলে একটা গানের কিছু লাইন গিয়ে উঠেছে। ওর পাশাপাশি অ্যালেন, স্বপন ক্লান্ত ওরাও ঘুরছে। সর্পদংশ নিয়ে মারিয়া আবার উৎসাহ কেমনে নিশীতে যাবরে ফুলবনে, আমার মালকা বানু ঋণগুণে। ঝাড়বাতিটার সফেদ আলো সোজা পড়েছে আদিলের শক্তপোক্ত মুখের উপর। তার কঠিন চোখা চোয়াল নরম দু হাতে ধরে খিলখিল করে হাসছে হৃদি। হাসতে হাসতে মিশে গেছে বুকের সাথে। বিড়ালের মতন চোখ দুটো আনন্দে চিকচিক করছে। ও মুগ্ধ চোখে দেখছে শান্ত অ্যালেন ওদের বাচ্চামো কিভাবে নাচছে আর গাইছে। পুরো লিভিং রুমে প্রাণে থই থই করছে। বেড়াতে যাবে জানতে পেরে আনন্দে দিশেহারা মেয়েটা। এক পর্যায়ে ওদের নাচ গান থামে, সবটা নীরব হয়। দু হাতে বাবার গলা জড়িয়ে উচ্ছ্বাস নিয়ে তাকায় দোতলায়। জল জলে চোখে চেয়ে ব্যাকুল গলায় বলে, মা, বেড়াতে যাব আমরা। ডিড ইউ হিয়ার? রোজা মাথা দুলিয়ে বোঝায় শুনেছে। হৃদি হাত নাড়িয়ে ডাকে, আসো আসো না, সরো না। রোজা আর চোখে তাকায় লম্বা চওড়া দেহের দিকে। আদিলের পরনে ছায় রঙা স্যুট, পেছনে অবহেলায় ভরে রাখা রিভলভারটা অল্পখানি দেখা যাচ্ছে। ওটায় রক্ত লাগার সম্ভবত। রোজা দৃষ্টি সরিয়ে আনে, লোকটা বেরোবে ফের। আজ সারাদিন তো বাড়ি ছিল না,
কিছুক্ষণ আগে ফিরে পুনরায় বেরোতে যাচ্ছে, তাহলে মাত্র কিছুক্ষণের জন্য ফিরেছে কেন? বুদ্ধিমতী রোজা গভীরে ভাবার সাহস করে না। হৃদির ক্রমাগত ডাকে অবশেষে কদম বাড়ায়। করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে ধরে। আদিল ঘুরে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে তার দিকেই। ধারালো ওই দৃষ্টি উপলব্ধি করে রোজার ভেতরটা শুকিয়ে আসে, কদমও থেমে যেতে চায়। ছন্নছাড়া দৃষ্টি তুলে যখন তাকালো, দৃষ্টিতে দৃষ্টি মিলল। ধূসর চোখে চেয়ে আশপাশ কেমন ধোঁয়াশার চাদরে মুড়ে গেল, সবটা অপ্রাসঙ্গিক হয়ে এলো। রোজা দৃষ্টি সরে আনে, নেমে আসতে আদিল কাছে দাঁড়ালো, মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে বলে, মমের কাছে যাও সোনা, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। রোজা যখন হাত বাড়াতে চাইলো, হৃদি আরো গভীরভাবে জড়ে ধরলো আদিলের গলা। মুখ গোমরা করে কেমন মুরব্বীদের মতো বলল, কোথায় ছিলে সারাদিন? হ্যাভ ইউ ইটেন? আদিল তাকালো রোজার ইতস্তত মুখের দিকে, হাঁসফাঁস করছে, দৃষ্টি তুলে তাকাচ্ছে না। ওই মুখে চেয়ে আওড়ায়, আই হ্যাভেন্ট। হৃদি কোল থেকে নামলো তখনই। ঝটপট দু হাতে টেনে ধরলো বাবার হাতটা, গদগদ কণ্ঠে জানালো, আজ মম রেধে ছিল, কত ইয়ামি হয়েছে জানো, খাবে আসো। এইটুকুন মেয়ের হাতের টানে আদিল বাধ্যভাবে এগোচ্ছে। শান্তবাদে বাকিরা সব বেড়ে গেছে। মরিয়ম বেগম ডাইনিং সাজাতে ব্যস্ত হয়েছেন, তবে একবারে খাবার সার্ভ করছেন না। রান্নাঘরে যাচ্ছেন না। শান্ত এক ফাঁকে চেয়ার টেনে দাঁড়িয়েছে ডাইনিংয়ের পেছনে। আদিল আর চোখে রোজার মেয়ে আসা মুখ দেখতে দেখতে গায়ের কোট খুলে শান্তর হাতে দিয়ে অবশেষে বসলো। রোজা কদম বাড়ালো রান্নাঘরের দিকে। হৃদির পছন্দের মোরগ পোলাও রেঁধেছিল অল্প করে, তারপরও অনেকটাই রয়ে গেছে। সামান্য গরম করে ব্যস্ত হাতে বাড়লো প্লেটে। যখন খাবার নিয়ে কাছে এলো, তার সামনে রাখলো, আদিলের ওই মুহূর্তে বলতে ইচ্ছে করলো, তুমি দূরে থাকতে চাও, আর দেখো পুরো পৃথিবী তোমাকে আমার কাছেই নিয়ে আসছে। শুধু আমি নই, পৃথিবীও চাই তুমি আমার যত্ন নাও, আমার বাধ্য হও, আমায় ভালোবাসো। রোজা কিছুটা সরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নোয়ানো। আদিল তাকালো প্লেটের দিকে, অনেকটা সময় শুধু দেখলই। হৃদি বাবার উড়োর উপর বসে আছে, ব্যস্ত গলায় বলে, ড্যাড খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। শান্ত সাহায্যে আদিল হাত ধুলো, চামচ রেখে হাত দিয়ে খেলো। পুরো প্লেটের খাবার শেষ করলো ধীরে সুস্থে। খেয়ে যখন উঠলো, ততক্ষণে অ্যালান এসে কানের কিছু বলে গেছে। ওদের হাব ভাবে তাড়াহুড়ো। ন্যাপকিন দিয়ে মুখ মুছতে নিয়ে আদিল শেষবারের মতো রোজার দিকে চেয়ে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেছে। পরে মুহূর্তে একসাথে অনেকগুলো গাড়ি বেরিয়ে যাবার আওয়াজ ভেসে বেড়ালো। রোজা তখনও দাঁড়িয়ে দেখলো ফাঁকা প্লেটটা। মরিয়ম বেগম কেমন মিষ্টি করে হাসছেন, হাসতে হাসতে ডাইনিং পরিষ্কার করছেন। এক পর্যায়ে আস্তে করে বলেও ফেললেন, স্যারকে এমন তৃপ্তি নিয়ে আমি কখনো খেতে দেখিনি। রোজার ধরফট করে যাওয়া হৃৎপিণ্ড ছটফট করে উঠল এ যাত্রায়। সব কেমন অদ্ভুত লাগলো। চোখের পাতায় তখনও ভেসে বেড়ালো আদিলের ধূসর চোখের গাঢ় দৃষ্টি। যতবার তাকায়, রোজার পুরো গোছানো পৃথিবীটা ধসে যায়, তার সত্তা নড়ে ওঠে। হৃদি বাইরে থেকে ছুটে এসে জাপটে ধরল রোজার পাটা, জল জল চোখে চেয়ে হাসছে কেমন। মম দেখো, তিতান বড় হয়ে গেছে। নিজেকে সামলালো রোজা, তাকালো সামনে। দুয়ারে এসে দাঁড়িয়েছে একটা তিতান, তিতানের পেছনে থোর। দুজন ওখানটায় বসলো পা ভেঙে। সম্ভবত হৃদের পেছন পেছন এসেছে। দেখতে যতটা ভয়ঙ্কর, জানতে পারলে ততটাই নরম আহ্লাদি। রোজা প্রায়শই ওদের মাথা বুলিয়ে দেয়, কেমন তার হাতে নিয়ে যায়। এই যাত্রায়ও যখন সামনে বসে মাথা ছুঁয়ে দিল, তার কোলে মিশে গেল। মিহি কণ্ঠে ঘেউ ঘেউ করে গেল আহ্লাদ পেতে। রাতের 1:45। ড্রাইভওয়ে দুপাশে ল্যাম্পপোস্ট ঝুলে আছে, মৃদু হলদে আলোয় সবটা স্বপ্নলোকের প্রতিরূপ যেন। গার্ডেন লাইট পোস্টের সামনে আদিল বসে আছে, চেয়ারে বসা, তার বাম পায়ের উপর ডান পাটা বেশ অবহেলায় রাখা। কালো গ্লাভসে ঢাকা হাতজোড়া ব্যস্ত সোনালি রঙের রিভলভারের গায়ে শুকিয়ে থাকা রক্তের দাগ মুছায়। সেই হাতজোড়া থামে শান্তর হঠাৎ দু হাঁটু ভেঙে সামনে বসাতে। নরম সবুজ ছাটা ঘাসের উপরে বসা ওর চোখজোড়া তখনও নোয়ানো। আদিল অবশ্য দৃষ্টি তুলে তাকায় না। শান্ত এই পর্যায়ে হাত বাড়িয়ে নেয় রিভলভারটা, নিজেই ভীষণ যত্নের সাথে পরিষ্কার করছে।
লাল রক্ত উঠতে বেশ সময় নিচ্ছে। শুকিয়ে মিশে আছে যে রিভলভারের গায়ে। শুভ্র রঙা রুমালটা টকটকে লাল রক্তে কি বিভৎস দৃশ্যে পরিণত হয়েছে। আদিল হাত বাড়াতেই অ্যালান একটা সিগারেট পাঁচ খায় ক্ষুদায় সোনালি রঙের লাইটার এগিয়ে দিল। সিগারেট ধরাতে নিয়ে আদিল থামলো, তাকালো বাড়ির দরজার দিকে। ক্লান্ত বসের দৃষ্টি পেয়ে তখনই বড় দরজাটা টেনে আটকে ফেললো। দৃষ্টি ফিরে নিয়ে আদিল দু হাতে ধরালো ট্রেজারার নামের সিগারেটটা। নাক মুখে মুঠো ভর্তি ধোয়া ছুটতে ছুটতে প্রশ্ন করলো, মেয়েটা তোর কাজিন? আদিলের পায়ের কাছে বসা শান্তর হাত জোড়া থামলো। জবাব দিতে মুখ খুলে আগেই অ্যালেন টিটকারি ভঙ্গিতে বলে ফেললো, খালাতো বোন বস, দুষ্ট বয় শান্ত, বোনের সাথে লাইন মেরেছে। স্বপন বেশ আশ্চর্যের সাথে বলে, ও লাইন মারার টাইম পেল কখন? ধ্রুব হয়তো বিহব্বল স্বরে বলে, সারা বছর থেকেছে তো এখানে, বাড়ি ফিরেছে কবার। শান্ত কটমট করে ওদের দিকে এক পলক তাকিয়ে পুনরায় আদিলের দিকে তাকালো। আস্তে করে বলল, খালাতো বোন, আমার ছোট অনেক, নাম ঝুমুর। শান্ত থামে, বাতাসের মতো ফিসফিস করে বলে, ওকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ও আমার এমন এক ঘোষণা আমি দিয়ে এসছি পুরো গ্রাম জুড়ে, কেমন ডেসপারেট আমি বোঝা যাচ্ছে। অ্যালেন ফিক করে হেসে ফেললো। পালাক্রমে হাসলো বাকিরাও। আদিলের ধূসর চোখ জোড়াও হাসের সামান্য উঠতে নিয়ে বলে, ব্যাংকে টাকা দিয়েছি, আজ রাতেই চলে যা, আয়োজন কর গিয়ে, আরও টাকা লাগলে জানাস আমাকে। শান্ত দ্রুত চেপে ধরে আদিলের উরু, উঠতে দেয় না। আদিল অগত্যা বসে ফের জিজ্ঞেস করে ভারী গলায়, কিছু বলবি? শান্ত ইতস্তত করে অবশেষে মিনমিনে গলায় বলে, আমি আমি আপনাকে ছাড়া যাচ্ছি না বস, পরে যদি আপনি না যান। চারিপাশটা কেমন থমথমে হয়ে এলো। শান্ত সহ বাকিরাও শ্বাস আটকে দৃষ্টি নুয়ে রাখলো। কিছুক্ষণ আগের হাসি ঠাট্টার শব্দ আর নেই। কিংপত নীরবতা বইল চারিপাশ জুড়ে। আদিল দীর্ঘশ্বাস ফেলল, বলল, বলেছি তো যাব। শান্ত অনুরোধ করলো, একসাথেই যাই বস, প্লিজ 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 বস। তখনই অদূর থেকে ক্লান্ত শব্দ করলো। দরজাটা খোলা হচ্ছে। শান্ত আর চোখে চেয়ে চাপা গলায় জানায়, ম্যাম আসছেন। আদিল নড়ে না, তৎক্ষণাৎ ফিরে তাকায়ও না। আল গোছে সিগারেটটা ফেলে দেয় শুধু। শুনুন। রিভলভারটা আদিলের আঙ্গুলের ফাঁকে দুলছিল তখন। ডাক শুনিয়ে যাত্রায় হাত থামে। সে ফিরে তাকায়। রোজা নরম গতিতে হেঁটে আসছে তার দিকে। পরনে একটা সিল্কের পাতলা নাইট গাউন, ফর্সা মসৃণ শরীরে মিশে আছে। উপরে একটা চাদর জড়িয়ে রেখেছে। যখন হাঁটে গাউনটাকে চমৎকারভাবে দুলে। চুলগুলো বেনুনিতে বাধ্যভাবে বাঁধা হলেও সামনেরগুলো চোখে মুখের খুব কাছে উঠছে। রোজা আস্তে করে ওগুলোকে কানে গুঁজে নিচ্ছে। কথা ছিল। ইতিমধ্যে শান্ত অ্যালেন ওরা কিছুটা দূরে সরে গিয়ে ঘুরে দাঁড়িয়েছে। আদিল এক ধ্যানে আপাদমস্তক রোজাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। রোজার হাঁসফাঁস লাগে। লাজ বাড়িয়ে অবশেষে গম্ভীর মুখে বলে, শুনছি। রোজা আর চোখে তাকালো রিভলভারটার দিকে। যতবার ওর দৃষ্টি ওটায় পড়ছে হৃদয় ধরফরে উঠছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রাণ পাখি। কি ভয়ঙ্কর! নিজেকে ওই দৃশ্যে স্বাভাবিক রাখাটাই কেমন দুঃসাধ্যের মতো। বলছিলেন কোথাও একটা যাবেন, কতদিন থাকবেন? ওই সময়টুকু আমি আমার বাসায় থাকতে চাই। আদিল মুহূর্তেই উঠে দাঁড়ালো। রোজা সতর্ক হলো, তবে আদিলকেও অমনভাবে কদম বাড়াতে দেখেও আজ আর পেছালো না। জেদ নিয়ে চেয়ে থাকলো। নিজের বাড়িকেও নিজের বাড়ি বলতে পারবে না? অবশ্যই বলবে, 100 বার বলবে। আদিল একদম কাছে এসে দাঁড়ায়। দূরত্ব খুঁচিয়ে কণ্ঠ নামিয়ে বলে, কি চাও? আমি লোকজন পাঠিয়ে ওই বাড়িটা ভেঙে গুড়িয়ে ফেলি, মিশিয়ে দেই? রোজা আটকে ওঠে। অবিশ্বাস ভাষা সুন্দর চোখ দুটোতে চেয়ে আদিল আওড়ে যায়, ডোন্ট টেস্ট মাই পেশেন্স মিসেস আদিল। একই কথা দ্বিতীয়বার রিপিট করতে হলে কিন্তু ভিন্নভাবে জানাবো। পদ্ধতিটা পছন্দ হবে না। একটা মানুষ এতটা অমানবিক কিভাবে হয়? এত নিষ্ঠুর! রোজা চোখ বন্ধ করে রাগটুকু গিলে নিয়ে 2 কদম পেছালো এবারে। বিরক্ত চোখে চেয়ে নিজেকে শুধরে বলল, বাবার বাড়িতে থাকতে চাই। আদিল পুনরায় কদম বাড়ালো।
দূরত্ব ঘুচিয়ে ফেলল চোখের পলকে। রোজা দ্রুত পিছিয়ে যেতে চাইলে পুরুষালী রুক্ষ হাতে টেনে ধরল ওর পাতলা কোমরটা। মনে হলো ভেঙে গড়ে দেবে কোমরটা। নিজের শক্তপোক্ত বুকের সাথে দম বন্ধ করে মেরে ফেলার মতো করে চেপে ধরল। অগ্রাহ্য করল রোজার অস্থিরতা। ফাঁকা হাতে থুতনিটা ধরে মাথা উঁচু করে চোখে চোখ রাখতে বাধ্য করালো আদিল। তার ধূসর চোখের ওই গাঢ় দৃষ্টিতে রোজা বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। অদ্ভুত এক ভয় অস্থিরতা চেপে ধরে। অশান্ত হয় হৃদয়। দৃষ্টি ফিরিয়ে আনতেই আদিলের আদেশ পড়ে, তাকাও, আমার চোখে তাকাও রোজা। রোজা তাকায় না, ছাড়া পেতে ছটফট করে ওঠে। পর মুহূর্তে থুতনিতে আদিলের হাতের দৃঢ়তায় চোখ ভিজে ওঠে ওর। ছলছল চোখে যখন তাকায় ততক্ষণে আদিল অধৈর্য হয়ে পড়েছে। মাথাটা নুয়ে রোজার মুখের কাছে এসেছে, নাকে নাক স্পর্শ করে। ইঞ্চিখানেক মাথা বাড়ালে ঠোঁটে ঠোঁট ছুবে। তার ফেলা ঘন ঘন তপ্ত শ্বাস পড়ে রোজার ঠোঁটের উপর। আমি যেখানে যাব তুমিও সেখানেই যাবে। আমি এই মুহূর্তে মরে গেলে তোমাকে সাথে নিয়ে মরবো, ছাড়বো না। তোমাকে আমি ছাড়বো না। আমার থেকে এই জন্মে তোমার নিস্তার নেই। বাহুডোরে আটকে থাকা রোজার শরীরটা কেঁপে ওঠে, ঠক ঠক করে ধরফর করে হৃৎপিণ্ড। কেমন এক বিশ্রী তীক্ষ্ণতম অনুভূতিতে ভেসে চোখজোড়া বন্ধ করে রাখে শক্ত করে। নিভু গলায় আওড়ে বসে, কেন করেন এমন? আদিল আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেয় পাতলা শরীরটা, নিজের মধ্যে মিশিয়ে ফেলতে চাইল। চোয়াল ছেড়ে এলোমেলো চুলগুলো কানের পেছনে নরমভাবে গুছিয়ে দিতে নিয়ে গভীর স্বরে বলল, শোনার সাহস আছে? সহ্য করতে পারবে? তোমাকে পাবার জন্য আমি কোন পর্যায়ে চলে যেতে পারি তার ধারণাও তুমি সইতে পারবে না, মানতে পারবে না। রোজার দম বন্ধ হয়ে আসে। ও চমকে চোখ মিলে চাইতেই একজোড়া রক্তিম হিংস্র দৃষ্টিতে আটকা পড়ে। নিজ অজান্তে চোখের জলে গাল ভেজে ওঠে ওর। আদিল মুহূর্তেই হামলে পড়ল, রুক্ষভাবে চোখের পলকে শুষে নিল চোখের জলগুলো। রোজা ছটফটিয়ে চোখ বন্ধ করে, দু হাতে সরাতে চাইল চড়া বুক। আদিল এক পর্যায়ে নিজেই ছেড়ে দিল, সরে এলো, ঘুরে পুনরায় চেয়ারে বসতে বসতে বলল নির্জীব কণ্ঠে, আগামীকাল রওনা হব। যা যা প্রয়োজন প্যাক করে নাও। রোজা আর দাঁড়ালো না, তাকালো না। ফোন চাওয়ার সাহসটুকু যে আর অবশিষ্ট নেই। সিংহ তাড়া করেছে এমনভাবেই দ্রুত কদমেই ভেতরের দিকে ছুটল। আদিল তাকে থাকলো ওর যাওয়ার পথেই। ক্লান্ত দুয়ারের পাশে দম বন্ধ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নোয়ানো ওর। শান্ত দেখলো বসের গম্ভীর মুখ, শুনেছে বসের শেষের কথাটুকু। পরশু রওনা দিবে তারা। আনন্দের শান্তর ভেতরটা রীতিমতো কাঁপছে। সে এমন আশা রাখার দুঃসাহস যে করেনি, শুধু অনুরোধটুকু করতে চেয়েছিল। বিপরীতে না শোনার জন্য নিজেকে প্রস্তুত রেখেছিল। সে সুদূর রাজপুর গিয়ে তার বিয়ে খাবে বস। এতটা গুরুত্বপূর্ণ লোক নিজেকে কখনো মনে করেনি, কিন্তু আশেপাশের সবাই বলতো শান্ত ভীষণ কাছের কেউ। বস তাকে অনেক গুরুত্ব দেয়, ছোট ভাইয়ের মতো মনে করে। তার সবসময় হেসে উড়িয়েছে শান্ত, তেমন আশকারা দেয়নি ওসব চিন্তা ভাবনা। আচ্ছা, কতগুলো বছর ধরে শান্ত বসের পাশে? 10-12 নাকি আরো বেশি? শান্ত তখন যে ভীষণ ছোট ছিল। কত বছর ছিল যেন? এই 12 সম্ভবত। আর তার বসের এই 17। বস তো তার 5 বছরের বড় মাত্র। ওই সময় এসে শান্ত এক যুবক দেখেছে, পরিষ্কার এক যুবক। কাল সেই দুনিয়াটা তখনও ছুঁতে পারেনি যাকে। স্কুল থেকে ফিরে তখনও যে মায়ের আঁচল টেনে ধরে থাকতো, আবদার করতো, বায়না ধরতো। শান্তর চোখের পাতায় হঠাৎ করে ভেসে ওঠে তার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটুকু। ভাষা ভাষা সাদা কালো হুসুব এখন। গোটা মির্জাবাড়ি জুড়ে সেদিন পুলিশ দিয়ে ভর্তি। এমপি থেকে মন্ত্রী সবার আগ্রহ তখন এই বাড়িতেই। প্রবল বৃষ্টির মধ্যেও সাগরের স্রোতের মতো সকল রাজনীতিবিদ, উচ্চবর্গের মানুষদের যাতায়াত। বাড়ির সামনে দুটো খাটিয়া পাশাপাশি রাখা, লাশের গা সাদা কাপড়ে ঢাকা। তাজা লাল রক্ত ভেসে উঠেছে সাদা কাপড়ে। সেই দৃশ্যে শান্ত আজও ভুলতে পারে না তার বসের আহাজারি। স্কুল থেকে হাস্যোজ্জ্বল মুখে ফেরা যুবকের আত্মচিৎকার আজও প্রায়শই তার ঘুম ভাঙিয়ে দেয়। ওই আত্মচিৎকার, ওই ভাঙা কণ্ঠের কান্নার শব্দ
আজও ওর বুকের ভেতরটা ক্ষত বিক্ষত করে ফেলে। ওই দিনের পরে তোর সবটাই পরিবর্তন হয়ে গেল। সব। রাজপুর বাংলাদেশের ভীষণ ভেতরের এক সেকেলে গ্রাম, যেখানে চলে না আইনি শাসন, পড়ে না মন্ত্রণালয়ের দৃষ্টি। পুরোটা গ্রাম জুড়ে এখনো জমিদারদের শাসন চলছে। গ্রামটার বর্তমান জমিদার নাসির শেখদার। শেখদার বংশ এই প্রথম জমিদার পদে আছেন। তার কারণও আছে, তারা জন্মগত শাসক নন, কোনো দাপটে খানদান নন, বরং ছোট ভাইয়ের একমাত্র ছেলের দাপটে তারা আজ এই অবস্থানে আছেন। এই গ্রামে যে বিশাল হাসপাতাল, স্কুল, কলেজ আছে, সব শহরের এক নামকরা শিল্পপতির করে দেওয়া। এখানকার সব পরিষ্কার ইট পাথরের রাস্তাও তার করে দেওয়া। সে লোকের হয়েই তো কাজ করে তার ভাইপো শান্ত শিকদার। বডিগার্ড, যে কাছের বডিগার্ড। সে থেকে এই গ্রামে এখন শিকদারদের শাসন। একরকমের মান্যগণ্য করা হয় তাদের। গ্রামের সব কিছুতেই তাদের মতামত আবশ্যক। নর্থ নদীর গা ঘেঁষে দাঁড়ানো জমিদারি বাড়িটায় শিকদারদের। তারা 4 ভাই 4 বোন। বোনেরা সব বিবাহিত। আশেপাশেই তাদের শ্বশুর বাড়ি। তারা 4 ভাই এই বিশাল 4 তলা পুরনো আমলের বাড়িটাতেই থাকেন। আজ বাড়ি জুড়ে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। চাপা গুঞ্জন বেড়ে যাচ্ছে দিনের আলো বাড়ার সাথে সাথে। জব্বার শিকদার বড় ভাইদের টেনে নিয়ে 2 দফায় আলাপে বসেছেন। তাদের এমন চাপা আলাপের মধ্যেই হাজির হলেন বাহাদুর হাওলাদার। ভদ্রলোক সকাল থেকে শিকদার বাড়িতে এই নিয়ে 4 বার এলেন। প্রত্যেকবার ফিরে গেছেন শিকদারদের না পেয়ে। এবারে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। দ্রুত এগিয়ে এসে বসলেন পাশের ফাঁকা চেয়ারটাই। শান্ত নাকি আইতেছে, ওর সাথে নাকি ওই প্রভাবশালী লোকও আইব, হাসা নাকি? বাহাদুর হাওলাদার এই বাড়ির বড় মেয়ের জামাই। হাওলাদার বাড়িটাও কাছে, 5 মিনিটের রাস্তা। জব্বার সাহেব গম্ভীর মুখে মাথা দুলিয়ে বলেন, কইল তো কাওলাইসা পইছাবো। বাহাদুর সাহেব অবিশ্বাস নিয়ে চাপা গলায় বললেন, আমার তো বিশ্বাসই হয় না শান্ত আইসা ওই ঝুমুরকেই বিয়ে করতেছে। শহরে কত বড়লোক ঘরের মায়েরা আছে না জব্বার ভাই? আপনি কন, শান্ত দেখতে শুনতে কম, রাজপুত্রের মতন দেহাই। জব্বার সাহেব চোখ মুখ কুচকে ফেললেন। বরাবরই তিনি ঝুমুরকে ভীষণ স্নেহ করেন, পারেন না শুধু নিজের কাছে রাখতে। এই ধরনের কথা তার ভালো লাগলো না। অন্যদিকে লুৎফুর শিকদার দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমারও তেমন একটা ইচ্ছা নাই, কিন্তু আমাকে পোলা তো ঝুমুর বলতে অজ্ঞান। মাইয়াও হাতের কাছে বড় হয়েছে, লক্ষ্মী মাইয়া, মেনে নিতে তাই আপত্তিও নাই। মাথা দুলালেন নাসির শিকদার। বললেন, ঝুমুর কোথায়? ওরে এই বাড়িতে আনাও, শান্ত আইসা দেখবার চাইব। জব্বর সাহেব শব্দ করে হেসে ফেললেন। বললেন, মায়াটা কি কইছে কে জানে। পোলা আমার সে খ্যাপা, এসে নাকি এরে মারবো। এই জন্যই মায়া এই বাড়ির আশেপাশেও ঘেঁষে না, ভয় পাইতেছে। লুৎফুর সাহেব বললেন, নাজমারে বইল ওর জামাই নিয়ে বাড়িতে আইতে, বিয়ে শাদি এইখান থেকেই হইব। ওদের টাকা পয়সা খরচ করতে নিষেধ করছে শান্ত, পরে পোলা ঝামেলা করব। ঝুমুর রাহানের বড় আদরের মাইয়া, চোখে হারায়, ওই রাজি হইব না। মাইয়ার বিয়েতে খরচ করবই। জব্বর সাহেব ইতিমধ্যে স্ত্রীকে ডেকে আদেশ করেছেন কাজের লোকদের নিয়ে 2 তলার ওই আলিশান ঘরের ধোয়া মোছার কাজ শুরু করতে। ওই ঘরের সবকিছুই চকচকে চাই, সবকিছু নতুন চাই। কবুতরের উড়াউড়ি বারান্দা জুড়ে, পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। সেসবের মধ্য দিয়ে ছোট মেয়েলি বদনে ভীষণ ঘাড়ের স্কার্ট, কুর্তি, একটা সিল্কের ওড়না মাথায় টানা ছিল, যা আপাতত ভেখেয়ালিতে পড়ে আছে কাঁধে। নুপুরের আওয়াজ দেয়ালে দেয়ালে ভাসছে। রায়হান সে আওয়াজে হাসেন। হাতের পত্রিকা রেখে ফিরে তাকান। ঝুমুর এসে দাঁড়িয়েছে দেয়ালের পেছনে, কাজল রঙা চোখ জোড়া বের করে রেখেছে কেবলই। রায়হান সাহেব ডাকেন, কি আহমা? ঝুমুর লাজে এগোতে পারে না, দাঁড়িয়ে থাকে। রায়হান সাহেব হাসতে হাসতে বলেন, আম্মা আপনি ঠিক, আমি ভুল। আইতেছে আপনার রাজপুত্র আপনারে বিয়ে করতে। ঝুমুর শক্ত করে বুঝে ফেলল, চোখ জোড়া, পুরো দুনিয়াটাই তুলে উঠল ওর। আস্তে করে একটা শব্দ আওড়াতে পারে শুধু, কখন? কাইল মা, খবর দিয়ে গেল নাসির ভাই। ঝুমুর তখনই ছুটে ভেতরে চলে গেল। তার হাস্যোজ্জ্বল কণ্ঠে সুর পুরো বাড়িতে ভেসে বেড়ালো।
তুমি কি আসলেই আমার বাবা? না, তুমি বাবা নামের কলঙ্ক। আলমগীর সদাগর হাত উঠালেন চোখের পলকে। শক্তপোক্ত সে চরের ভার সামলাতে না পেরে টি টেবিলের উপর ছিটকে পড়ল রিনা। ফর্সা গালটা লাল হয়ে গেল মুহূর্তেই। ও হিংস্র বাঘিনীর মতো মাথা তুলতেই দ্বিতীয় দফায় কাঁপতে কাঁপতে চর মারলেন আলমগীর সাহেব। রিনা চিৎকার করে ওঠে, আমাকে বাঁচতে না দিলে আমিও তোমাকে বাঁচতে দেব না ড্যাড। আলমগীর সাহেব খেকিয়ে উঠলেন, কিভাবে বাঁচতে চাস? আদিল মির্জার দাসী হয়ে যোগ্যতা তো হলো না নিজের মায়ার ফেলানোর। সুযোগ তো দিয়েছিলাম, মেয়েটাও তো তোকে চেনেই না, জানেও না ওর মা আছে, বেঁচে আছে। রিনা চিৎকার করে যায় সমানে, তুমি দিয়েছো আমাকে চিনতে, আমার জীবন তুমি নষ্ট করেছো, তুমি আমার সব কেড়ে নিয়েছো তুমি। একদলা থুতু ফেললেন আলমগীর সাহেব। আমি শোভান চৌধুরীকে বিয়ে করতে চাইলে কে কে এসে বলেছিল সে রাতে মন্ত্রীর বউ হতে চাই? রিনা থমকে গেল, দু চোখ ভরে এলো ওর। বসে পড়লো ঝলমলে টাইলসের মেঝেতে। আলমগীর সাহেব বলে গেলেন তখনও, এমন আহ্লাদ কইরা মাথা খাস না রিনা, পুরো গেমটা নষ্ট হইতেছে। আমার এত এত টাকা, বুড়ো ফেলা যাওয়া সম্পত্তি আমাদের হওয়াই চাই, আমাদের। রিনা ক্লান্ত চোখে তাকালো। হঠাৎই হাঁটুতে হেঁটে গিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল বাবার পা জোড়া। অস্পষ্ট করুণ গলায় আকুতি করলো কেমন, ড্যাড তুমি যা বলবা আমি করব। আমার আদিলকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার সংসার ফিরিয়ে দাও ড্যাড। আলমগীর সদাগর চোখ বুঝলেন, চুপ থাকলেন কিছুক্ষণ। নীরবতা ভাঙল তার অন্যরকম কণ্ঠে, অসম্ভব না, আদিলকে দুর্বল করতে পারলেই সম্ভব। দুর্বল? ওকে টালতে হবে, তাহলেই সম্ভব, বাধ্য হবে আমাদের। রিনা মাথা নাড়ায়, যা বলবো আমি করব, আগে ওই মেয়েকে সরাও। আমি হিংসায় জ্বলে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি। আলমগীর সাহেব দু হাতে মেয়েকে ধরে উঠালেন, চোখে চোখ রেখে দৃঢ় গলায় বললেন, সরিয়ে দেব, সব হবে। তুই চৌধুরী বাড়ি ফের, সম্পত্তি আমাদের চাই রিনা, এই মুহূর্তে হাল ছাড়লে চলবে না। রিনা দু হাতে চোখ মুখ মুছল, আওড়ালো, লোক পাঠাও, আমি ওই মেয়েকে মৃত চাই। আমার আদিল, আমার মেয়ের পাশে যে আসবে আমি ওকে পৃথিবী থেকে চিরকালের জন্য মুছে দেব। রিনা রেডি হ, চৌধুরী বাড়ি যা, পরিস্থিতি অনুকূলে আন। রিনার চোখে মুখে হিংস্রতা ফুটে উঠল, সিঁড়ি বেয়ে চলে গেল উপরে। আলমগীর সদাগর তখনই ইশারা করলেন। শাহাদাত ফোনটা বাড়িয়ে দিতে দিতে হঠাৎ করে বলল, বস, নৈবেদ্যকে এই ব্যাপারটা না জানালে ভালো হয়। ওকে বাইরের কাজে এখন আপাতত। আশ্চর্যজনকভাবে আজ আর তর্কে গেলেন না আলমগীর সাহেব। ফোনটা নিয়ে দ্রুত কল লাগালেন। ওপাশটা যেন কলের অপেক্ষাতেই ছিল। এক রিংয়েই কল রিসিভ হলো। আলমগীর সাহেব রাতের আধারের মতো নিভু গলায় বললেন, রেওয়াজ রিক্সটা নেবে, লোকজন পাঠা। শহরের কোলাহলপূর্ণ সড়ক পথের বুক চিরে ধেয়ে চলা একই রঙের গাড়িগুলোর গর্জনে কেঁপে উঠল ভূমি। চারপাশ কম করে হলেও 9টা গাড়ি দ্রুত ব্যাগে ছুটছে রাস্তার ধুলোবালি পিষে। গাড়ির কর্কশ শব্দে কান ধরে এলো পথযাত্রীদের। ভয়ে ফিটে গেল তাদের দেহ। হঠাৎ পেছন থেকে এতগুলো গাড়িকে অতিক্রম করে সামনে ছুটে এলো কাওয়াসাকি নিনজা H2R নামের বাইকটি। তৎক্ষণাৎ পাশের গাড়ির সাথে প্রায় ছুঁই ছুঁই অবস্থা হয়েও হলো না। পর মুহূর্তেই অ্যাক্সেলেটর ঘুরিয়ে সামনে চলে গেল বাইকটা। শান্ত অতি ব্যাগে ছুটতে ছুটতে বাইকের অ্যাক্সেলেটর ঘোরাতে নিয়ে ফির তাকালো। হেলমেটের ভাইজর ওঠানো, চোখ দুটো দেখা যাচ্ছে। ও এক হাতের 2 আঙ্গুল কপালে ঠেকে ইশারা করে বাইকের ব্যাগ আরো বাড়ালো। বাতাসের সাথে পাল্লা দিয়ে মিশে গেল পুরো। চোখের পলকে চোখের আড়াল হয়ে গেল বাইকটা। শহরের অলি গলি পিষে ছুটল নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাপরোয়া সেই বাইকের গতির সাথে পাল্লা দেবার সামর্থ্য কারো নেই যেন। সামনের প্রত্যেকটা যানবাহন অতিক্রম করে ছোট শান্তর চোখ মুখ এ যাত্রায় ঢাকা। হেলমেটের ভাইজর নামানো। কয়েকটি ঘন্টার পথ। শান্তরতি ব্যাগের রাইডের কাছে মাত্র 2 ঘন্টা 20 মিনিট ছুঁই ছুঁই। সামনে রাজপুরের সাইনবোর্ডের ঠিক উপরে হেলে আছে রক্তিম সূর্যটা। শান্তর বাইকের গতিতে বাতাসের জোর বাড়ে, তাতে নড়ে ওঠে সাইনবোর্ড।
ধুলোবালিতে সবটা ধোঁয়ার মতো আধার হয়। সে আধার ভ্যাট করে ঢুকে গ্রামের চেনা পরিচিত অলিতে গলিতে ঢুকে বাইকটা। শান্ত বাইক চালাতে চালাতে খুলে ফেলে হেলমেট, প্রাণ ভরে শ্বাস নেয়ও। ব্যস্ত ভঙ্গিতে তাকালো আশেপাশে, বছরেও গ্রামে পা পড়ে না যে। আদরে চা পানের দোকানগুলো সব, ওখানটায় দলবল নিয়ে দাঁড়িয়েছিলেন জব্বার শিকদার। ধেয়ে আসা বাইকটা দেখে হইচই পড়ে গেল তাদের মধ্যে। জব্বার সাহেব দ্রুত মুখের পানটা পাশে ফেলে দিলেন, তড়িঘড়ি করে লুঙ্গিটা উঁচিয়ে কদম বাড়ালেন সামনে। ভদ্রলোকের মুখ জুড়ে গর্ব, প্রাণোচ্ছল হাসির স্পর্শ। শান্ত সোজা বাইকটা থামালো জব্বার সাহেবের পাশে। ব্যাক সাইড স্ট্যান্ডে দাঁড় করিয়ে নেমে ধেয়ে আসা বাবাকে এক হাতে জড়িয়ে ধরল। জব্বার সাহেব তখন আবেগপ্রবণ হয়ে আছেন, কতকাল দেখেন না ছেলেকে। কেমন আছো আব্বা? চুকাইয়া গেছো কেমন? নাসির শিকদার পেছনে ছিলেন। ভাইপোতে রমন তাগরা নিয়মিত ব্যায়াম করা সুঠাম দেহ দেখে বাঁকা চোখে তাকালেন ছোট ভাইয়ের দিকে। মানুষের চোখ নাকি গরুর? কোন দিক দিয়ে শুকনো লাগছে? শান্ত শব্দ করে হেসে ফেলে চাচার এমন প্রতিক্রিয়া দেখে। বলে, ভালো আছি আব্বা, তুমি কেমন আছো? মা কেমন আছে? জব্বার সাহেব তখনও ছেলেকে ভালোভাবেই দেখতে ব্যস্ত আছেন। গতবার শান্ত এসেছিল ডান পায়ে বড় জখম নিয়ে। যতবারই আসে শরীরের কোথাও না কোথাও জখম থাকবেই ছেলেটার, তাই ভালোভাবে দেখছিলেন। ব্যস্ত হয়ে বললেন, সবাই ভালো আছে? শান্ত তাকালো চাচাদের দিকে, কদম বাড়িয়ে এক এক করে জড়িয়ে সালাম জানালো। লুৎফর সাহেব চাপড়ে দিলেন ভাইপোর কাঁধ, বুক ফুলে বললেন, আমার গর্ব আমার সিংহ। শান্ত হাসে, ওর প্রফুল্ল দৃষ্টি হঠাৎ পড়ে সামনে, মুখটা চোপসে যায় অমনি। বাবা চাচাদের সঙ্গপাঙ্গদের হাতে ক্যাট ক্যাট গাঁদা ফুলের মালা। বিহব্বল হয়ে প্রশ্ন করে, এসব কার জন্য? নাসির সাহেব প্রসন্ন হয়ে বললেন, কার জন্য আবার? বসের জন্য। ও হ্যাঁ, কি বাপজান, বস কই? বলতে বলতে তারা সবাই ঘাড় বেঁকিয়ে আশেপাশে তাকালেন। শান্ত কিছুক্ষণ থম মেরে রইল, আশ্চর্য চোখে দেখলো বাবা চাচাদের ভীষণ আকুল চোখ মুখ। ভাগ্যিস ও আগে আগে এসেছে, আর না হলে এই রাজপুরের মাটি ও রক্তে ভাসিয়ে দিত আদিল মির্জা। সর্বনাশ। শান্ত হাঁসফাঁস করে আদেশ করলো ছেলেপুলেদের উদ্দেশ্যে, এইগুলো দ্রুত নদীতে ভাসাও, চোখের সামনে থেকে সরা। জব্বার সাহেব আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, কেন আব্বা? আপাইনের জন্য আইনেছে তাজা ফুল, দেখো না চকচক করতেছে। তোমার দাদি তো বাড়িতে প্লেট সাজাইছে, আমাগো বংশের নিয়ম ধরা, প্লেটে সর্বত মিষ্টি ফু। শান্ত হৃদয় থমকে যায়, ধরফরিয়ে তাকিয়ে আর্তনাদ করে উঠল। বা লুৎফর সাহেব দ্রুত বলেন, কিরে, এগুলোতে কি বস রাগ করবেন? খুশি হইবেন না? তার লাইগাই তো এত আয়োজন, বাড়ির গেট সাজাইছি তো। সে ঢুকতে নিলে ফুল চড়বে ঝপঝপ করে তার উপর, একটা গান বাজবে, তখন সাউন্ড বক্সটা এখনই গোছানো যাইব। বাহাদুর হাওলাদার পেছন থেকে মাথাটা বের করে গদগদ হয়ে বলেন, শান্তরে শান্ত, বসের কেমন গান পছন্দ? বসের সাথে কেটা কেটা আসতেছে, হেই কি একাই রে? শান্ত ঢুক গেল। সে তো ভুলে বসেছিল এই শিকদার বংশ একটা পাগলের কারখানা, ওর পুরো খানদানটাই পাগল। কল্পনা করলো ওই দৃশ্য যেখানে আদিল মির্জার মাথায় ফুল পড়ছে। শান্তর গায়ে কাঁটা দিয়ে উঠল। ও স্পষ্ট দেখছে আদিল মির্জার থমথমে চোখ মুখ, রক্ত লাল দৃষ্টি। রিভলভার বের করে সোজা 10-12টা গুলি ছুটছে। শান্ত দ্রুত বড় চাচাকে বলে, চাচা, কিছু করা লাগবে না, বাসায় চলো। ফুল টুল বংশীয় প্লেট সরাও, সব কিছু থাকা চাই স্বাভাবিক। লুৎফর সাহেব সংকোচ করলেন, এমন বড় একজন মানুষ আইব এই প্রথম, আপ্যায়ন করুন না। কেমন দেখায়? উনি আমাদের অকৃতজ্ঞ ভাববো না? শান্ত দীর্ঘশ্বাস ফেলল। বাবা চাচাদের বোঝানোর সুরে বলল, ভাববেন না চাচা, ভাববেন না, সব স্বাভাবিক চাই, যেমন রোজ থাকে। ঘন্টাখানেকের মাথায় পৌঁছে যাবে বস। চলো বাড়ি চলো, দেখি সব ঠিক আছে কিনা, কোথাও আছে অনেক। বাহাদুর সাহেব মুখ গোমরা করলেন, পানসি গলায় বললেন, ঠিকঠাক থাকবো না কেন? কত আলোচনা করা হয়েছে জানোস? শান্ত ভেতরে দীর্ঘশ্বাস ফেলল। এমন আলোচনা না করাই উত্তম। ওকে উপরে পাঠানোর এই আলোচনায়
বিষ হয়ে গলায় ঠেকল। নির্ঘাত পাশে এলেন স্বপন, ওরা থাকলে বোধহয় হাসতে হাসতে মরে যেত। আল্লাহ ওকে বাঁচিয়ে দিয়েছেন এই যাত্রায়। আজ আগে আগে এসেছিল বলে একসাথে এলে কি অঘটনটাই না ঘটতো। শিকদার বাড়ি ঘিরে ধরেছে আগ্রহী গ্রামবাসীরা। তাদের উৎসুক দৃষ্টি ভেতরে গ্রাম জুড়ে একটাই চর্চা তখনও ভেসে বেড়াচ্ছিল। শিকদার বাড়ির কাঁচা মাটির উঠোন জুড়ে কবুতরের হাঁটাহাঁটি, পাখিদের উড়ুড়ি। দুপুরের সময় মস্ত বড় উঠানে এসে থামলো রবিউল। কবুতরগুলো উড়ে পালালো। অনেকটা পথ দৌড়ে এসেছে বেচারা, এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে। এই বাড়ির বিশ্বস্ত কাজের লোক ও বাড়ির আনাচে কানাচে ভেসে বেড়ালো ওর উচ্ছ্বাস নিয়ে চিৎকার করে বলা কথাটুকু। ভাইজান আইয়া পড়ছে। বারান্দায় ছুটে এসে পৌঁছানো ঝুমুরের শরীরটার সঙ্গে সঙ্গে দোতলার পিলারের আড়ালে থমকালো। বাতাসে তুলল ওর স্কার্ট, মাথার ওড়নাটা খসে পড়ে গেল। নিজেকে আরো লুকিয়ে রাখলো কেমন, মিশে দাঁড়ালো পিলারের সাথে। বুকের ওঠানামার গতি বেশ দ্রুত। মাথাটা বাড়িয়ে আড়ে আড়ে তাকালো। ক্রমান্বয়ে শব্দ করছে ওর হৃৎপিণ্ড। ওর এমন অবস্থা দেখে হেসে ফেললো এই বাড়ির মেয়েরা। সুপ্তি ঠুটে ঠুট টিপে কাঁধে কাঁধ ছুঁয়ে আওড়ালো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।